নয়াদিল্লিতে মোদী সরকারের বৈঠক, ভারতের এলপিজি ট্যাঙ্কার দেখে এগিয়ে এলো ইরানের নৌবাহিনী। 40 লক্ষ টাকার ডিল হয়েছিল। চাঞ্চল্যকর অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে। অন্য হুমায়ুন বললেন, ওসব বাহাদুরি ডোমকলে চলবে না। শ্রমিকের সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ টুম্পা কয়েলের। কি বললেন রাজ্য সভাপতি? মেসেজ পেলেও অ্যাকাউন্টে ঢোকেনি যুবসাথীর টাকা, কেন পেমেন্ট ফেল হচ্ছে? শুক্রবারই কি মিলবে অতিরিক্ত ভোটার তালিকা? বিচারকদের নিরাপত্তা নিয়ে সতর্ক কমিশন বার্তা। রান্নার গ্যাসের দামে বড় বদল, ঘরে ঘরে দুশ্চিন্তা বাড়িয়ে কলকাতায় এলপিজি সিলিন্ডার এখন কত এবেলা? নন্দীগ্রামে বড় চমক দিয়েছিল তৃণমূল, সেই পবিত্র করকেই জোর ধাক্কা দিলেন শুভেন্দু। প্রচারে নেমেই কি করলেন বিরোধী দলনেতা? এবার 3 মাসের খাদ্যশস্য একসঙ্গে মিলবে রেশনে, আমজনতার জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের। স্বস্তি মধ্যবিত্তের, 13,000 টাকা কমল সোনার দাম, রূপোর দামেও রেকর্ড পতন। দেশের আবহাওয়ায় বিরাট বদল, এক ধাক্কায় কমে গেল তাপমাত্রা, এই পড়বে না গরম। নয়াদিল্লিতে মোদী সরকারের বৈঠক, ভারতের এলপিজি ট্যাঙ্কার দেখে এগিয়ে এলো ইরানের নৌবাহিনী। বিশ্বের বেশিরভাগ দেশ ছাড়পত্র না পেলেও ভারতের জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল ইরান। হরমুজ প্রণালী দিয়ে ভারতের এলপিজি ট্যাঙ্কারকে নিরাপদ জলসীমায় পৌঁছে দিয়েছে ইরানের নৌবাহিনী। সম্প্রতি একটি রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বিরল ঘটনা ঘটল হরমুজ প্রণালীতে, যেখানে আটকে পড়া একটি ভারতীয় এলপিজি ট্যাঙ্কারকে গত সপ্তাহে বিশেষ নিরাপত্তায় পার করে দিয়েছে ইরানের নৌবাহিনী। ব্লুমবার্গের একটি সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মোদী সরকারের কূটনৈতিক তৎপরতায় পাওয়া গিয়েছে অনুমতি। রিপোর্টে বলা হয়েছে, নয়াদিল্লির উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার পর ইরান সরকার এই ভারতীয় জাহাজটিকে নির্দিষ্ট একটি করিডর দিয়ে যাওয়ার অনুমতি দেয়। জাহাজে থাকা এক সিনিয়র অফিসার জানিয়েছেন, অন্তত 10 দিন পারস্য উপসাগরে নোঙর করে অপেক্ষা করার পর ইরানের নৌবাহিনী তাদের সংকেত দেয়। ভারতীয় জাহাজটির পরিচয়, ফ্ল্যাগ এবং ক্রুদের জাতীয়তা যাচাই করার পর রেডিও বার্তার মাধ্যমে সরাসরি নির্দেশ দিয়ে সেটিকে নিরাপদ জলসীমায় পৌঁছে দেওয়া হয়। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ, যেখানে দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ হয়। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে এই এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারতের এই জাহাজটি যাওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা। ইরানি জলসীমা পার হওয়ার পরপরই ওমান উপসাগরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওই ট্যাঙ্কারটিকে স্বাগত জানায়। সেখান থেকে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে জাহাজটিকে নিরাপদ পাহারায় দেশের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। ভারত সরকার জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে থাকা ভারতের 22টি জাহাজের নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আমরা আমাদের বাণিজ্যিক জাহাজগুলির নিরাপদ ও অবাধ চলাচলের পক্ষে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে। 40 লক্ষ টাকার ডিল হয়েছিল। চাঞ্চল্যকর অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে। অন্য হুমায়ুন বললেন, ওসব বাহাদুরি ডোমকলে চলবে না। ভোটের আগে হুমায়ুন কবির বনাম হুমায়ুন কবির। প্রাক্তন আইপিএস ও তৃণমূল প্রার্থী হুমায়ুন কবিরকে এবার আক্রমণ করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। রেজিনগর উপনির্বাচনের সময় আমি রাজ্যের মন্ত্রী ছিলাম, তা সত্ত্বেও মুর্শিদাবাদের এসপি হুমায়ুন কবির কংগ্রেসের থেকে টাকা নিয়ে রেজিনগরে আমাকে হারিয়েছিলেন। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, 40 লক্ষ টাকার ডিল হয়েছিল নীলরতন আঢ্যর সঙ্গে। নীলরতন আঢ্য তৎকালীন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান, আর উনি এসপি। একটা জায়গায় গিয়ে আর জামাল উদ্দিন মণ্ডল ওসি বেলডাঙ্গা। একটা এসপি কোনোদিন বুথে গিয়ে বুথ আগলাতে যান? কাপাসডাঙ্গা অঞ্চলের নপুকুরের বুথে নিজে গিয়ে এসপি, অতিরিক্ত এসপিরা কংগ্রেসের হয়ে, রবি চৌধুরী তখন প্রার্থী কংগ্রেসের, তাদের হয়ে ওখানে বুথে গিয়ে প্রোটেকশন দিয়েছেন এসপি নিজে। কোথায় কখন কে কী করে আমরা মনে রাখি, ওপরওয়ালা স্মরণ করিয়ে দেন। এসব দেখেছি বাহাদুরি করতে, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে বাচ্চা ছেলে, ওসব বাহাদুরি ডোমকলে চলবে না। আমি যে টাকার বিনিময়ে কাজ করি না, সেটা শুধু মুর্শিদাবাদ নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। যতদিন পুলিশে চাকরি করেছি হুমায়ুন কবিরকে ভালো করে জানে। এখন এসব অ্যাবসার্ড কথার কি উত্তর দেব?
দিন দুয়েক আগেই প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন অধীর চৌধুরী। ডোমকলের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা, যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন হুমায়ুন। শ্রমিকের সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ টুম্পা কয়ালের। কি বললেন রাজ্য সভাপতি? রাজনীতি ছাড়া আন্দোলন করা অত্যন্ত টাফ ব্যাপার হয়ে গেছে, সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম বিজেপি জয়েন করার। সেই মতো দাদার সঙ্গে কথা হলো। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দেখা করার পর এ কথা জানিয়েছিলেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল। তার ইচ্ছে প্রকাশ নিয়ে কি ভাবছে বিজেপি? শ্রমিক বলেন, কামদুনি আন্দোলন যখন তৈরি হয়েছিল তখন নিঃসন্দেহে টুম্পা তার একটা মুখ ছিল। এই আন্দোলনের সঙ্গে বিজেপি ছিল আর বহুবার ওখানে গেছে। সকালে টুম্পা এসেছিলেন, উনি আমার পূর্ব পরিচিত, বহুবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন ওদের আন্দোলনের বিষয় নিয়ে। উনি আজ এসে বললেন তৃণমূল সরকারকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের দলে যোগদান করতে চান। আমাদের তো যোগদান করব বললেই যোগদান করা যায় না, আমাদের একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। এর আগে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে টুম্পা বলেছেন 12 বছর হয়ে গেছে, এখন আমি ভাবছি যে কোনো একটি রাজনীতির ছত্রছায়ায় এসে আন্দোলন করতে, কারণ আমরা দীর্ঘদিন আন্দোলন করেছে এবং দেখেছি রাজনীতি ছাড়া আন্দোলন করা অত্যন্ত টাফ ব্যাপার হয়ে গেছে। ব্যক্তিগত দিক থেকে আমি অনেকটাই দেরি করে ফেলেছি এবং পুরো শেষের মুখে। এখন জানি না কি করবে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমাকে মেনে নিতে হবে, কারণ আমি তো অনেক শেষে এসেছি, সেটা দল যেটা মনে করবে সেই সিদ্ধান্ত হবে। এরপরই রাজ্য সরকার ও পুলিশকে একহাত নিয়ে তিনি বলেন, আমরা দেখেছি রাজ্য সরকারের পুলিশ রাজ্যেরই কথাই চলছে। রাজ্যের পুলিশ মন্ত্রী যেভাবে ওদের নির্দেশ দিয়েছেন ওরা সেভাবে চলেছে। সেক্ষেত্রে রাজ্যের পুলিশ মন্ত্রী যেভাবে বলেছেন রাজ্যের পুলিশরা সেভাবে আমাদের কাজ করেনি, সেভাবে আমাদের নিরাপত্তা দেয়নি। রাজ্য পুলিশের কথা আমাদের কিছু বলার নেই, কারণ আমরা দেখেছি যারা দোষী, যারা ধর্ষণকারী তাদের সাপোর্ট দিতে, যারা প্রতিবাদী তাদের কখনো সুরক্ষা রাজ্যের পুলিশ দেয়নি। মেসেজ পেলেও অ্যাকাউন্টে ঢোকেনি যুবসাথীর টাকা, কেন পেমেন্ট ফেল হচ্ছে? বর্তমান সময়ে বাংলার সবথেকে আলোচ্য বিষয় হলো যুবসাথী স্কিম। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ভাতা চালু করেছে তৃণমূল কংগ্রেস সরকার। এই স্কিমের আওতায় বহু যুবক যুবতী ইতিমধ্যেই 1500 টাকা করে পেয়ে গিয়েছেন, আর কিছু মানুষ অপেক্ষা করছেন টাকার আশায়। কিছু জনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে দেওয়া 1500 টাকা নিয়ে ধন্দ শুরু হয়েছে। আদৌ তারা টাকা পাবেন তো, এই প্রশ্ন উঠছে, কারণ অনেকের মোবাইলে মেসেজ ঢুকলেও টাকা ঢোকেনি। তারা বুঝে উঠতে পারছেন না যে কি ঘটেছে, কেন ঢুকলো না টাকা, এবার কি করতে হবে তাও বুঝে উঠতে পারছেন না তারা। আপনি কি এই সমস্যার মধ্যে পড়েছেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন এই প্রতিবেদনটির ওপর। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় রাজ্য সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্কিম এনে সকলকে চমকে দিয়েছিল, এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। কয়েকদিনের মধ্যেই বাংলায় ভোটের দামামা বেজে যাবে। তার আগেই রাজ্য বাজেটে বাংলার যুবকদের 1500 টাকা করে দেওয়ার ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের বহু কর্মপ্রার্থী যুবক যুবতী সম্প্রতি বাংলার যুবসাথী প্রকল্পের একটি মেসেজ পেয়েছেন। ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে হোয়াটসঅ্যাপে এই মেসেজ আসার পর থেকেই অনেকেই ভাবছেন যে তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা জমা পড়বে, কিন্তু টাকা আসছে কই? এখানে দুটি বিষয় মাথায় রাখতে হবে। ব্যাংকের সমস্যার কারণে ঘটতে পারে এমনটা। এক্ষেত্রে অ্যাকাউন্টের লেনদেন সমস্যা দেখা দেয়, সরকারি অনুদানে ঢোকে না। দ্বিতীয়টি হলো ফর্ম পূরণের সময় গণ্ডগোল। কেউ যদি অ্যাকাউন্টে নম্বর দেওয়ার সময় একটি ডিজিটও ভুলে লিখে থাকেন, তাহলে অ্যাকাউন্ট হোল্ডারের নামের সঙ্গে আবেদনকারীর নাম মিলবে না। তাতে সমস্যা না হলে বুঝবেন অ্যাকাউন্টে গণ্ডগোল নেই। সেক্ষেত্রে সরাসরি চলে যান স্থানীয় ব্লক বা বিডিও অফিসে। নথিতে কোনো গণ্ডগোল থাকলে তা শুধরে নিলেই নিশ্চিত, এবং সম্পূর্ণ বেকার হলে তবেই আবেদনপত্র গৃহীত হবে। পুরুষ, মহিলা এবং তৃতীয় লিঙ্গ উভয়ই স্বাগত। তবে আপনি যদি ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী হন বা অন্য কোনো প্রকল্পের সুবিধা গ্রহণকারী হয়ে থাকেন, তাহলে আপনি এই টাকা পাবেন না। শেষ হিসাব অনুযায়ী 15ই ফেব্রুয়ারি থেকে 10ই মার্চের মধ্যে 84 লক্ষ মানুষ যুবসাথীর জন্য নাম নথিভুক্ত করেছেন। শুক্রবারই কি মিলবে অতিরিক্ত ভোটার তালিকা? বিচারকদের নিরাপত্তা নিয়ে সতর্ক কমিশন বার্তা। রাজ্যে ঝুলে থাকা প্রায় 60 লক্ষ নামের ভাগ্য নির্ধারণে তৎপর নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত 700-র বেশি বিচার বিভাগীয় আধিকারিক
প্রতিদিন প্রায় 2 লক্ষ নামের নিষ্পত্তি করছেন। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষাধিক নামের কাজ শেষ হয়েছে। সব বুথ থেকেই চূড়ান্ত তথ্য শুক্রবারের মধ্যে পৌঁছলে ওই দিনই কমিশনের প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে এই অতিরিক্ত তালিকাগুলি প্রকাশ করা হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সব নামের নিষ্পত্তি না হলে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে পুনরায় শীর্ষ আদালতের হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। উল্লেখ্য, আগামী 23 ও 29 এপ্রিল রাজ্যে 2 দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিবেচনাধীন নামের নিষ্পত্তি প্রক্রিয়ায় যুক্ত বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। সংশ্লিষ্ট ডিএসপিদের নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে। তালিকা প্রকাশের পর প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হবে। যারা এই তালিকা থেকে বাদ পড়বেন তারা পরবর্তীতে বিশেষ ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন বলে আদালত জানিয়েছে। রান্নার গ্যাসের দামে বড় বদল, ঘরে ঘরে দুশ্চিন্তা বাড়িয়ে কলকাতায় এলপিজি সিলিন্ডার এখন কত এবেলা। বিশ্বজুড়ে অস্থিরতার প্রভাবে ভারতে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। গত 7 মার্চ থেকে কার্যকর হওয়া নতুন হারে ঘরোয়া সিলিন্ডারে এক্ষেত্রে 1 লাফে 115 টাকা বৃদ্ধি পাওয়ায় কপালে ভাঁজ ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের। হরমুজ প্রণালীতে ইরান ও ওমানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বড়সড় বিঘ্ন ঘটেছে। ভারতের মতো আমদানি নির্ভর দেশগুলি এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বর্তমানে 22টি ভারতীয় জাহাজ পারস্য উপসাগরে আটকে থাকায় এলপিজি সরবরাহে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে স্বস্তির খবর এই যে ইন্ডিয়ান অয়েল ও বিপিসিএল-এর 2টি গুরুত্বপূর্ণ গ্যাস ট্যাঙ্কার আজই ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই এলপিজি সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে ভর্তুকি বজায় রেখে সাধারণ মানুষের ওপর চাপ কমানোর চেষ্টা চলছে। বিশেষজ্ঞ মহল মনে করছে আগামী দিনে খরচ কমাতে সিএনজি ও পিএনজির মতো বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানোই হবে বুদ্ধিমানের কাজ। নন্দীগ্রামে বড় চমক দিয়েছিল তৃণমূল। সেই পবিত্র করকেই জোর ধাক্কা দিলেন শুভেন্দু। প্রচারে নেমেই কি করলেন বিরোধী দলনেতা। একদা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র করকে নন্দীগ্রামে প্রার্থী করে বড় চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই পবিত্র করের খাস তালুকেই ভাঙন ধরালেন শুভেন্দু অধিকারী। শুক্রবার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী বিজেপিতে যোগ দিলেন। শুক্রবার সেই বয়াল 1 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন। শুক্রবার থেকে নন্দীগ্রামে ভোটের প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। প্রচারে নেমেই তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতাকর্মীকে বিজেপিতে যোগদান করালেন বিরোধী দলনেতা। প্রথম দিন নন্দীগ্রামের বিরুলিয়া, হরিপুর, টেঙ্গুয়া সহ বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তার প্রতিপক্ষ পবিত্র কর সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ওর সম্পর্কে কোনো কিছু বলবো না, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে হারিয়েছেন, তার অন্য কারো সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। শুভেন্দু অধিকারীর নাম আর ছবি থাকবে ইভিএমে। গত মঙ্গলবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন একদা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের প্রাক্তন বিজেপি নেতা পবিত্র কর। এর কয়েক ঘন্টার মধ্যেই তাকে নন্দীগ্রাম থেকে প্রার্থী করে তৃণমূল। এবার 3 মাসের খাদ্যশস্য একসঙ্গে মিলবে রেশনে। আমজনতার জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের। দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। চলতি বছরের এপ্রিল থেকেই একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে দাবি করে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় 80 কোটির বেশি উপভোক্তা সরাসরি উপকৃত হবেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা উপভোক্তাদের এপ্রিল, মে ও জুন এই 3 মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে। আগের মতোই প্রত্যেক উপভোক্তা মাথাপিছু 5 কেজি করে চাল ও গম পাবেন। নতুন ফসল সংগ্রহের আগে গুদামে থাকা খাদ্যশস্য দ্রুত বিতরণের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রেশন দোকানে ভিড় কমবে এবং উপভোক্তারা একেবারেই 3 মাসের খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। এদিন রেশন ডিলারদের সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে এই চিঠি দিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, এপ্রিল 2026 থেকে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। ফেয়ার প্রাইস শপগুলিতে 3 মাসের রেশন মজুত রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই বলে দাবি করা হয়েছে। এর ফলে খাদ্যশস্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। ফেডারেশনের দাবি, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই কেন্দ্রের কাছে 3 মাসের রেশন একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে রাজ্যের গুদাম ব্যবহার করে খাদ্যশস্য সংরক্ষণ এবং ওপেন মার্কেট সেল স্কিম পুনরায় চালুর ব্যবস্থাও দেওয়া হয়েছে। স্বস্তি মধ্যবিত্তের, 13,000 টাকা কমল সোনার দাম, রূপোর দামেও রেকর্ড পতন। এই সপ্তাহে সোনা ও রূপোর দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গিয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব, বিশেষ করে শক্তিশালী মার্কিন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলির কড়া আর্থিক নীতির ইঙ্গিত মূল্যবান ধাতুর বাজারে চাপ তৈরি করেছে। সাধারণত অস্থির সময়ে সোনা ও রূপোকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, কিন্তু এবার সেই চাহিদা তুলনামূলকভাবে কমেছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। একইভাবে রূপোর দামেও ওঠানামা দেখা গেলেও সাপ্তাহিক ভিত্তিতে প্রায় 12% বেশি কমে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পতনের মূল কারণ মার্কিন ডলারের শক্তিশালী হওয়া এবং ফেডারেল রিজার্ভের নীতিগত অবস্থান। পাশাপাশি অনেক বিনিয়োগকারী লাভ তুলে নেওয়ায় বাজারে বিক্রির চাপ বেড়েছে। যদিও মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা বা তেলের দাম বৃদ্ধি সাধারণত সোনার দাম বাড়ায়, এবার সেই প্রভাব তেমন দেখা যায়নি। বিশ্লেষকদের মতে মুদ্রাস্ফীতি, সুদের হার বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দিনে বাজার কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করবে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর। দেশের আবহাওয়ার বিরাট বদল, এক ধাক্কায় কমে গেল তাপমাত্রা, এই পড়বে না গরম। মার্চের শেষের দিকে এসে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দেশের বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন আবহাওয়ার পরিস্থিতি দেখা যাবে। কোথাও বজ্রসহ বৃষ্টি, আবার কোথাও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী উত্তর ভারতের বেশ কয়েকটি অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম রয়েছে, ফলে মার্চ মাসেও কিছুটা শীতের আমেজ অনুভূত হচ্ছে। রাতভর বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা অনেকটাই নেমে যায় এবং আগামী কয়েকদিনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকাতেও আবহাওয়ার অস্থির রয়েছে, সেখানে বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।